দীর্ঘ প্রতীক্ষার অবসান। অনেকটা সময় পেরিয়ে অনেক কষ্টে আপনারা আজকের পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে এখনও কেউ বাড়ি পৌঁছননি কিংবা অনেকেই বাড়ি পৌঁছে গেছেন। এখন চিন্তা কত নাম্বার পাবেন। এটা নিয়ে চিন্তা করার জন্য বিশেষ কিছু বলবো না। চিন্তা করার যা দিয়ে এসছেন নিশ্চিত, যদি কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে, নিশ্চিত ভালো উত্তর দিয়েছেন এবং ভালো নাম্বার পাবেন। সর্বোপরি বলব, প্রশ্নের আজকের যে প্যাটার্ন কিংবা আজকের যে ধরনের প্রশ্ন হয়েছে তা মডারেট প্রশ্ন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বইয়ের সাথে যুক্ত আছেন এবং ভালো মতো প্রিপারেশন নিয়ে হলে গেছিলেন, সুন্দর করে তারা কিন্তু উত্তর দিয়েছে। তো আমি যে প্রশ্নটা আজকের যে সেটটা নিয়ে আমি আলোচনা করছি, তোমাদের এই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতা করার জন্য যিনারা পরীক্ষা দিয়েছিলেন, তো প্রত্যেকের সঠিক উত্তরগুলোকেই আমি নিয়ে অনলাইনার স্বরূপ লিখে রেখেছি। আপনারা একবার শুধু চোখ বুলিয়ে নেবেন কিংবা মিলিয়ে নেবেন যে কতগুলো উত্তর সঠিক এখান থেকে আপনারা করে এসছেন। আসুন, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ট পেনের উপস্থিতি লক্ষ্য করা যায়? এটা একদমই সহজ একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে মৃত্তিকার মানে ভারতের মৃত্তিকা থেকে, সেটা হচ্ছে পর্জল মৃত্তিকা সঠিক উত্তর। অপশান সিতে ছিল পর্জল। যারা পর্জল করেছ একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন, সেটা সমুদ্র বায়ুমণ্ডল থেকে এসে সমুদ্রতলের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? যেটা হচ্ছে অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কি? সেটারও উত্তর সি, সমুদ্রতলের উচ্চতা। পরের প্রশ্ন ছিল, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিতে সম্পূর্ণত পাললিক ও জৈব ভূরাসায়নিক চক্র বলা হয়ে অভিহিত করা হয়? সেটা হচ্ছে সালফার এবং ফসফরাস চক্রকে। 4 নম্বর প্রশ্নটি ছিল, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কি? অপশান এ হবে সঠিক উত্তর, ক্ষয়িষ্ণু বনসম্পদের ওপর চাপ হ্রাস করা। 5 নম্বর প্রশ্ন ছিল, ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুপ্রবাহের নাম কি? পশ্চিমা বায়ু। একদম সহজ প্রশ্ন। এবং বায়ুপ্রবাহের দিক আপনারা জানেন যে বায়ুচাপ বলয় উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। এবং এখানে বলা হয়েছে যে ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল, ক্রান্তীয় উচ্চচাপ থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। এখানে পশ্চিমা বায়ু হবে সঠিক উত্তর, অপশান বি। 6 নম্বর প্রশ্নটি আছে, আবহবিকারের প্রকৃতি এবং মাত্রা নির্ভর করে কোন বিষয়ের ওপরে? সেটা হচ্ছে সবথেকে বেশি নির্ভর করে জলবায়ুর ওপরে, অপশান সি হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন আছে, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? বি হবে সঠিক উত্তর, সাভানা জলবায়ু। 8 নম্বর প্রশ্ন ছিল, সিস্ট শিলা কোন পাললিক শিলার রূপান্তরীকরণের ফলে গঠিত হয়? কাদা পাথর থেকে সিস্ট হয়ে থাকে। এটা অপশান সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরে 9 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? এখানে উত্তর হবে অপশান বি, ককেশীয় বাঘ। 10 নম্বর প্রশ্ন, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে কি বলে? গৃহ ঘনত্ব বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, ভিদাল ডালা ব্লাস মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদে? এটা একদম প্রত্যেকেরই জানা সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। 12 নম্বর প্রশ্নে রয়েছে, মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? উত্তর হবে ইনসেলবার্চ। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখা যায় ইনসেলবার্চ। 13 নম্বর প্রশ্নটি রয়েছে, অত্যাধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাঁজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে? এটা চ্যুতি থেকে এসছে, একদম সহজ একটা প্রশ্ন, ন্যাপ ভাঁজ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির ওপর নির্ভর করে না? এখানে না দিয়ে উত্তরটা আছে, ফলে এখানে নিশ্চিত ভালো করে আপনারা মনোযোগ দিয়ে উত্তরটা করেছেন। সেটা হচ্ছে নগরায়নের ওপর নির্ভর করে না। 15 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন? এখানে দুজনের নাম দেওয়া আছে, সেখানে অপশান সি দেখে নেবেন, সন্ডার্স এবং জিমারম্যান। 15 নম্বর অপশান। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, ফিওর্ড উপকূল সৃষ্টি হয় কোথায়? ফিওর্ড উপকূল সৃষ্টি হয়ে থাকে হিমবাহ উপত্যকার নিমজ্জিত অংশে, ফিওর্ড উপকূল। নরওয়ে ফিওর্ড আছে হিমবাহ উপত্যকার নিমজ্জিত অংশ। 17 নম্বর প্রশ্ন, এসপি চ্যাটার্জি ভারত নিম্ন সংখ্যক মুখ্য কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলকে, ভারতকে কয়টি মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করেছেন? সেটা হচ্ছে 9টি। অপশান এতে রয়েছে 9 হবে সঠিক উত্তর। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, শেষ সীমা বা বেস লেভেল অফ ইরোশন, যেটা ক্ষয়ের শেষ সীমা তত্ত্বের প্রবর্তককে? সেটা হচ্ছে পাওয়েল।
পাওয়েল হবে শেষ সীমার প্রবর্তক বা বেস লেভেল তত্ত্বের প্রবর্তক। সলিফ্ল্যাকশন ও জেলিফ্ল্যাকশন এর কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? এটা মাস ওয়েস্টিং থেকে এসে পুঞ্জ সঞ্চালন, এটা হচ্ছে ধীর। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে জিমারম্যানের মতে সম্পদ থেকে, জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে থাকে? একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে, এখানে কার্যকারিতা এবং উপযোগিতা। 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর কি হবে? 21 নম্বর প্রশ্ন আছে, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি কি নামে পরিচিত? এটা একদম সহজ একটা প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান। এবং 22 নম্বর প্রশ্নটি রয়েছে, ঘণ্টা আকৃতির বয়সলিঙ্গ পিরামিড নির্দেশ করে থাকে স্থিতিশীল জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। ঘণ্টা আকৃতির বয়সলিঙ্গ পিরামিড নির্দেশ করে থাকে স্থিতিশীল জনসংখ্যাকে। পরে 23 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? গৌণ নিয়ন্ত্রকের ক্ষেত্রে সেক্ষেত্রে ভূমিরূপ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে 24 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল এবং কেন্দ্রাত্মিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটিকে কি বলা হয় থাকে? সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট বায়ু। অপশন ডি হবে সঠিক উত্তর, গ্রেডিয়েন্ট বায়ু। 25 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত কোডামা। 26 নম্বর প্রশ্নটি রয়েছে, সোমাল জাস্টিস অ্যান্ড দি সিটি বইটির লেখককে ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে হবে সঠিক, অপশন ডি। 27 নম্বর প্রশ্নটি রয়েছে, গুটেনবার্গ বিযুক্তি রেখা দেখা যায়। গুটেনবার্গ বিযুক্তি রেখা দেখা যায়, এটা হচ্ছে টেকটনিক থেকে প্রশ্নটি এসছে। গুটেনবার্গ বিযুক্তি রেখা দেখা যায় কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে। 28 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? আর্নেস্ট হ্যাকেল। ডি, অপশন ডি হবে সঠিক উত্তর। পরে রয়েছে একটি সহজ একটি প্রশ্ন যেটা দেওয়া আছে, ডিমের ঝুড়ি টপোগ্রাফি। ডিমের ঝুড়ি টপোগ্রাফি শব্দটি হিমবাহের কোন প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপের সাথে যুক্ত? এখানে অপশন বি হবে সঠিক উত্তর, ডিমের ঝুড়ি বা ড্রামলিন। 30 নম্বর প্রশ্নটি রয়েছে, স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয়েছিল সেটি কি? সেটি হচ্ছে বি হবে সঠিক উত্তর, এজেন্ডা 21। রিও ডি জেনিরো শহরে, ব্রাজিলে রিও ডি জেনিরো শহরে হয়েছিল স্থায়ী উন্নয়নের জন্য এই পরিকাঠামো গ্রহণ করা হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, মৌসুমী নিম্নচাপে দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে বলা হয়ে থাকে অক্টোবর উষ্ণতা, অক্টোবর টেম্পারেচার বা অক্টোবর উষ্ণতা। 22 নম্বর প্রশ্নটি রয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিওর সদর দপ্তর। এখানে ডব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনিভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি রয়েছে 33 নম্বর প্রশ্ন, 1962 সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়ুমের শ্রেণীবিভাগ করেছিলেন তা হলো, এক, অপশন এ হবে গড় বার্ষিক তাপমাত্রা এবং গড় বার্ষিক অধঃক্ষেপণ। অপশন এ হবে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নটি রয়েছে, শিলাস্তরের মধ্যে অনুভূমিক সঞ্চিত ম্যাগমাকে কি বলা হয়? শিল বলে। অনুভূমিকভাবে শিল এবং উলম্বভাবে ডাইক। ডাইক এবং শিল তোমরা পড়েছো। শিলাস্তরের মধ্যে অনুভূমিক সঞ্চিত ম্যাগমাকে বলা হয় শিল। 35 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর দেখে নাও, কোন বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? এটা সঠিক উত্তর, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে সব থেকে বেশি পরিমাণে জীবভর লক্ষ্য করা যায়। 36 নম্বর প্রশ্নটি রয়েছে, একটি মূল শস্য চাষের সঙ্গে আর একটি অপ্রধান শস্য চাষকে কি বলা হয় থাকে? এটাকে বলা হয় ইন্টারকালচার। একটি শস্য চাষের পাশাপাশি আর একটা গৌণ শস্য চাষ করাকে বলা হয় ইন্টারকালচার। 37 নম্বর প্রশ্নটি রয়েছে, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো শুষ্ক কৃষির প্রচলন। 38 নম্বর প্রশ্নটি রয়েছে, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি। অপশন বি হবে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্নটি রয়েছে, যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয় থাকে ব্ল্যাক বডি। 40 নম্বর প্রশ্নটি রয়েছে, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন জানো? বিখ্যাত সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে সংগঠিত হয়? এটা হচ্ছে কেরালা। আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? একদম সহজ একটি প্রশ্ন, আগ্নেয় মেঘলা প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়, অভ্যন্তরীণ প্রব্রজন।
43 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা হয় থাকে? ধ্রুপদী ভৌগোলিক বলা হয় আলেকজান্ডার ভন হাম্বোল্টকে। 44 নম্বর প্রশ্নটি রয়েছে, ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেছেন কে? কার্ল রিটার। ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেছেন, অপশন বি হবে সঠিক উত্তর, কার্ল রিটার। 45 নম্বর প্রশ্নটি রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায়? এটা তোমাদের SLST 9-10 এসেছিল, কেরালা। পরের প্রশ্নটাও সেম, 9-10 SSC-তে এসছে, 2025 এইবারে। সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাতসীমানায় লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে নিরপেক্ষ পাতসীমানায়। সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি লক্ষ্য করা যায় নিরপেক্ষ পাতসীমানায়, না এটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা এসেছিল, যেটা হচ্ছে প্রতিসারী পাতসীমান্তে। আচ্ছা, ওই জায়গা থেকেই প্রশ্নটা এসছে, সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাতসীমানায় দেখা যায়? নিরপেক্ষ পাতসীমানায় হবে সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? সেটা হচ্ছে দুর্যোগ এবং বিপন্নতা নিয়ন্ত্রণ। 48 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিষয়ানুগ মানচিত্র নয়? বিষয়ানুগ মানচিত্র নয় হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, অপশন বি হবে সঠিক উত্তর। 49 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা হয়ে থাকে। কি পরিমাপ করা হয়? দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেওয়া হয়ে থাকে, একদম নির্ভুলভাবে প্রমাণিত হয়, সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। পরে রয়েছে 50 নম্বর প্রশ্ন, কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তাকে? কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন উইলিয়াম বাঙ্গে, অপশন এ হবে সঠিক উত্তর। 51 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক কাকে বলা হয়? চার্লস এলটনকে বলা হয় থাকে। 52 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ডেটামতল কোন জায়গা থেকে ধরা হয়ে থাকে? ভারতের ডেটামতল ধরা হয়ে থাকে কোন জায়গা থেকে? সেটা হচ্ছে মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ডেটামতল ধরা হয়। এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর 52 নম্বর প্রশ্নে। 53 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না? বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না, অপশন ডি হবে সঠিক উত্তর, পাট। 54 নম্বর প্রশ্নটি রয়েছে, কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায় জ্ঞানভিত্তিক কার্যকলাপকে? অপশন এ হবে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নটি রয়েছে, শস্য সমন্বয় অঞ্চলের ধারণা কে দিয়েছেন? শস্য সমন্বয় অঞ্চল জেসি উইভার। 56 নম্বর প্রশ্নটি ছিল, পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কি নামে অভিহিত করা হয়? সেটা হচ্ছে ইনসোলেশন। তোমরা প্রত্যেকেই এটা ঠিক উত্তর করেছো নিশ্চিত, অপশন সি হবে সঠিক উত্তর, ইনসোলেশন বা আগত সৌরকিরণ। পরে রয়েছে 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্ন রয়েছে, লালিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে কি হয়ে থাকে? সাধারণভাবে ধনাত্মক হয় বা পজিটিভ। 58 নম্বর প্রশ্নটি রয়েছে, ইউএসডিএ শ্রেণী অনুসারে 0.002 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয় কর্দম বা ক্লে। 59 নম্বর প্রশ্নটি হলো, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? সেটা হচ্ছে তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেলের মাধ্যমে, তুলনামূলক স্কেল। এক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর 59 নম্বর প্রশ্নে। 60 এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে, একটি 20 মিটার সার্ভে চেইনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত? সেটা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর হবে +-20 মিলিমিটার। অল দ্য বেস্ট, প্রত্যেকে আশা করি ভালো নিজেদের সেরাটা দিয়ে এসো। তবে কমেন্ট সেকশনে জানিও, নিশ্চিতভাবে যদি এর উত্তর অ্যানালাইজ করতে গিয়ে কোনো প্রশ্নে ভুল থেকে থাকে মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তরটা রিচেক করে নেব। এবং সাথে সাথে বলবো, তোমরা ঠিক এই 60 নম্বরের প্রশ্নের উত্তরে কত সঠিক করলে এবং কত পেতে পারো সেটা আমাকে অবশ্যই জানিও। এবং এ ধরনের পরবর্তী ভিডিও আমি এই এসএলএসটি সংক্রান্ত, অর্থাৎ কাট অফ কত যাবে না যাবে সেগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীতে আলোচনা করব। যেহেতু সময় কম, সে কারণে আমি সঠিক উত্তরগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। নিশ্চিতভাবে তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।